একজন একটু আনমিউট করে অ্যান্সার দাও, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। জি ভাইয়া, দেখা যায়। ওকে। সো এটা হচ্ছে লেখক পরিচিতি বা কবি পরিচিতির লাস্ট ক্লাস। এইখানে কয়েকজন কবি বা সাহিত্যিক আছে, তাদের ডিটেলসটা একটু জেনে নিব। এরপরে আমরা আরো কিছু ইম্পর্টেন্ট টপিক পড়বো, তার মধ্যে যেমন উপাধিগুলো আছে বা ছদ্মনামগুলো আছে। তারপর তোমার এই যে বিভিন্ন ধরনের সংবাদপত্র এবং সেটা সম্পাদক যারা ছিলেন, রাইটারদের সাথে আঙ্গিকে তৈরি করা, আর পাশাপাশি কিছু উক্তি। তো এই কয়েকটা জিনিস আমরা আজকে ক্লাসে কভার করে ফেলবো। এটা কভার করলে বাংলা ফার্স্ট পেপারের তোমার ম্যাক্সিমামটাই কভার হয়ে যাবে। বাকি কিছু টপিক থেকে যায়, দ্যাট ইজ তোমার গদ্য পদ্যারই ইন ডিটেলস পড়াশোনা। সেটা তোমরা নিজেরা এখন থেকে একটু একটা একটা গল্প করে পড়ো, দেখবা যে কমপ্লিট হয়ে গেছে। কেননা গদ্য পদ্য তো এইভাবে ধরে ধরে পড়ানো পসিবল না। হ্যাঁ, আমি এটা করতে পারি যে তোমাদেরকে শেষ দিকে কয়েকটা মানে রুটিন আকারে, যেমন রুটিন 1 সেখানে আমি গদ্য কয়েকটা দিব, পদ্য কয়েকটা দিব। এছাড়া আরো ইংলিশের বা জিকের বা ম্যাথের কিছু টপিক দিয়ে একটা একটা করে পরীক্ষা নিতে পারি, যাতে করে তোমার ওই সিলেবাসটা তখন পড়া হয়ে যায়। ইভেন পরীক্ষাটা দিয়ে নিজে তুমি তোমার উইক পয়েন্টটাও ধরতে পারো। তো ওইটা একটা প্রপার ওয়ে হইতে পারে। ইনফ্যাক্ট আমি সেটা করব। আমার গত বছর আমি ওইটাই করছিলাম, যে বাংলার যে সিলেবাসটা আছে গদ্য পদ্যের, এটাকে আমি পরীক্ষার মাধ্যমে কভার করে ফেলছি। বাট এই বছর এই যে বেসিক জিনিসগুলো, এগুলো কিন্তু আমি তোমাদেরকে নিজেই পড়াই দিতেছি। ইনফ্যাক্ট এই শিট গুলো তোমরা পেয়ে যাইতেছো, চাইলে এটাকে প্রিন্ট আউট করে পড়তে পারো। আদারওয়াইজ তুমি এই ক্লাস দেখে নিজের মতো করে নোটও করে রাখতে পারো। আমার ক্লাস দেখে যদি নোট করো, আই থিঙ্ক এখান থেকেই হুবহু কমন পাবা। ওকে। কারণ কোনো কিছু আমি বাদ দিই। ইনফ্যাক্ট দেখবা যে বইতে অনেক এক্সট্রা ইনফরমেশন আছে। তোমার কাজ হবে যে যেটাই পরীক্ষা আসার মতো ওইটা পড়া, আদার্স গুলো স্কিপ করা। তো এখানে মূলত পরীক্ষা আসার মতো গুলাকেই ইনক্লুড করা হইতেছে। তো আসো, প্রথমে হইতেছে জসিমউদ্দিন। জসিমউদ্দিনের উপাধিটা সম্পর্কে তোমরা সবাই জানো। হি ইজ কল্ড পল্লী কবি, ঠিক আছে? তার উপাধি হচ্ছে পল্লী কবি। আর এই হচ্ছে জসিমউদ্দিন। তার কয়েকটা জিনিস, যেমন নকশি কাঁথার মাঠ, তারপরে সজন বদিয়ার ঘাট বাংলা ভাষার গীতিময় কবিতার উৎকৃষ্ট নিদর্শন গুলোর অন্যতম। তো তুমি এটা মনে রাখতে পারো যে নকশি কাঁথার মাঠ এটা কার? জসিমউদ্দিনের। বা সজন বদিয়ার ঘাট এটা কার? জসিমউদ্দিনের। আর তার হচ্ছে একটা কবিতা তিনি রচনা করেন, সেটার নাম হচ্ছে কবর। কিন্তু কবর কবিতা হচ্ছে জসিমউদ্দিনের। যদি আসে যে কবর নাটককার, তখন অ্যান্সার কি হবে বলো? এটা খুবই ইম্পর্টেন্ট, নাটকটা পরীক্ষা আসার মতো। কবর নাটককার বলতে পারবো না। এটা হচ্ছে মুনির চৌধুরী। তাই। ঠিক আছে। আর সাহিত্যকর্মের মধ্যে আসো, যে নকশিকাঁথার মাঠ, এটাকে তুমি যদি ইংরেজিতে যে অনুবাদটা করা হয়েছে, এটা অনুবাদক হচ্ছে E.M. মিলফোর্ড। দি ফিল্ড অফ দি এমব্রয়ডার্ড কুইল্ট। তো এমব্রয়ডার্ড বানানটা দেখো, দেন কুইল্ট শব্দের অর্থ হচ্ছে কাঁথা। যে বলে না কাঁথা, বা হচ্ছে তুমি কি বলবা, হ্যাঁ কাঁথাই বলা যায়। নকশি কাঁথার মাঠ, দি ফিল্ড অফ দি এমব্রয়ডার্ড কুইল্ট। এই ধরনের কোশ্চেন কিন্তু বিউপিতে আসে। কারণ একবার দেখছিলাম, আমাদের সময় আসছিল যে ওই যে দীনবন্ধু মিত্র, সেটা কি ছিল, ওই যে নীল দর্পণ, সেটার ইংরেজি অনুবাদ কে করেন? কোশ্চেনের অ্যান্সার হবে কি, মাইকেল মধুসূদন দত্ত। তো ওই ধরনের কোশ্চেন আসছিল, তো এই ধরনের আসতে পারে যে নকশিকাঁথার মাঠ এটার যে ইংরেজি অনুবাদটা, এটা কে করেছেন? এটা করেছেন হচ্ছে E.M. মিলফোর্ড। আর নকশিকাঁথার মাঠ লিখছেন কে? জসিমউদ্দিন লিখছে। তো এই ধরনের কিছু কোশ্চেন আসার সম্ভাবনা আছে। এরপর একমাত্র উপন্যাস হচ্ছে বোবা কাহিনী। তো আসতে পারে যে বোবা কাহিনী কার লেখা। আর তার মৃত্যু হচ্ছে 1976 সালের 14ই মার্চ। তারিখ নিয়ে তো অরিড হওয়ার কিছু নাই। তোমার নকশিকাঁথার মাঠ, সুজন বদিয়ার ঘাট, কবর কবিতা, আর এই যে এটার ইংলিশ অনুবাদক E.M. মিলফোর্ড, আর নামটা হচ্ছে দি ফিল্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট, এটুকু মনে রাখলেই হবে। তোর উপন্যাস হচ্ছে বোবা কাহিনী। তারপর আসো সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যকে কি বলা হয়? কিশোর কবি। বাংলা সাহিত্যে তিনি কিশোর কবি হিসেবে পরিচিত। তার এই হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। তার কাব্যগ্রন্থের মধ্যে এটা মনে রাখবা শুধু, আর কোনো ইনফরমেশন জানার আপাতত প্রয়োজন নাই। দ্যাট ইজ ছাড়পত্র। ছাড়পত্র কে লিখছেন? সুকান্ত ভট্টাচার্য লিখছেন। পরীক্ষা আসার মতো কোশ্চেন, যে ছাড়পত্র কার লেখা। এরপরে আসলে যে শামসুর রহমান, তিনি একজন নাগরিক কবি ছিলেন। অনেক সময় এরকম কোশ্চেন আসে যে নাগরিক কবি কাকে বলা হয়? এই শামসুর রহমানকে বলা হয়। মুক্তিযুদ্ধকালে তিনি ছদ্মনামে লিখতেন, যেটার নাম হচ্ছে মজলুম আদিব। একটা জিনিস খেয়াল রাখো, মুক্তিযুদ্ধের সময় তো তারা হচ্ছে অনেকটা বিদ্রোহী টাইপের লেখালেখি করতো না? তো ওই জিনিসটাতে তাদের নিজস্ব নামটাকে ইউজ না করে তারা হচ্ছে ছদ্মনামটাকে ইউজ করতো, যাতে করে তারা ওইভাবে ধরো বাজেয়াপ্ত বা ওই যে মামলা বা হচ্ছে পুলিশের বা সেনাবাহিনীর কর্তৃক ওই যে ইয়ে হয় না, যেমন দেখছো রবীন্দ্র কাজী নজরুল ইসলাম জেলে গেছে, তার কয়েকটা গ্রন্থ নিষিদ্ধ হয়েছে ব্রিটিশ সরকারের সময়। আরো অনেকগুলা ইয়ে ছিল না, তো অনেকটা এইটার কারণে যে শামসুর রহমান মুক্তিযুদ্ধকালে ছদ্মনামে লিখতেন মজনুন আদিব।
আর মুক্তিযুদ্ধ পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ হচ্ছে কি বন্দি শিবির থেকে, খুবই ইম্পর্টেন্ট যে বন্দি শিবির থেকে এটা কার লেখা, শামসুর রহমানের লেখা। নেক্সট আসো, এ হচ্ছে শামসুর রহমান, তার প্রথম উপন্যাস হচ্ছে অক্টোপাস। কাব্যগ্রন্থের মধ্যে বন্দি শিবির থেকে মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ। আর এটার উল্লেখযোগ্য কবিতা হচ্ছে স্বাধীনতা তুমি, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। এটা তোমাদের বইয়ে আছে কিন্তু এই কবিতাটা, ইনফ্যাক্ট আমাদের সময় সিলেবাসেই ছিল, তোমাদের সিলেবাসে আছে কিনা আই ডোন্ট নো। তারপর নিজ বাসভূমে, এটা তার কাব্যগ্রন্থ। ইনফ্যাক্ট এটা এই যে এই স্বাধীনতা তুমি, তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা, এটা নিজ বাসভূমি থেকেই নেওয়া হয়েছে। তারপর হচ্ছে তোমার বুক তার বাংলাদেশের হৃদয়, রৌদ্র করটিতে বিধ্বস্ত নীলিমা। এই কয়েকটা হচ্ছে তার কাব্যগ্রন্থ। তো শামসুর রহমানের কাব্যগ্রন্থ গুলা খুব ইম্পর্টেন্ট। আর কবিতার মধ্যে তোমরা এখান থেকে কয়েকটা পড়তে পারো, যেমন বুক তার বাংলাদেশের হৃদয়, গেরিলা, ফেব্রুয়ারি 1969, এটাও তোমাদের বইতে আছে বাট সিলেবাসে আছে কিনা জানি না। আমাদের কি আসাদের শার্ট, তারপর হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তো এইখানে যে কাব্যগ্রন্থগুলা বলা হয়েছে না, তো ওইটারই আঙ্গিকে তোমার এখানে কবিতাগুলো আছে। ইনফ্যাক্ট এই যে ফেব্রুয়ারি 1969 আর হচ্ছে তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা, এই দুইটা তোমাদের বইতে যেহেতু আছে তো খুবই ইম্পর্টেন্ট। নেক্সট আসো, আবু জাফর ওবায়দুল্লাহ, তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, এটা। আর এখানে কিন্তু ওদের জাস্ট এতটুকু পড়লেই হবে, শেষের দিকের তো ওদের এক্সট্রা ইনফরমেশন আমি অ্যাড করি নাই, এতটুকু মনে রাখলে হবে যে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে কোনটা, আমি কিংবদন্তির কথা বলছি। প্রশ্ন আসতে পারে যে আমি কিংবদন্তির কথা বলছি, এটা কার লেখা, কে লিখছেন? আবু জাফর ওবায়দুল্লাহ। আর সৈয়দ শামসুল হক, তার মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা, যে পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা কার? সৈয়দ শামসুল হকের। তার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নিষিদ্ধ লেবান এবং নীল দংশন। আর জাগো বাহে কুণ্ঠে সবাই, এটা হচ্ছে তার অবিস্মরণীয় আহ্বান উচ্চারণ করে নুরুল দিনের সারা জীবন নাটকের কদমালী চরিত্র। তো কদমালী চরিত্র যেটা হচ্ছে নুরুল দিনের সারা জীবন নাটকের, সে বলছে যে জাগো বাহে কুণ্ঠে সবাই। আর এই সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের মধ্যে রয়েছে নিষিদ্ধ লেবান এবং নীল দংশন। আর তার একটা নাটক আছে পায়ের আওয়াজ পাওয়া যায়। তো শামসুল হকের এই তিনটে ইনফরমেশন তোমাদের জন্য জানা জরুরি, আর কিছু তেমন আপাতত প্রয়োজন নাই। নেক্সট আসলে শহীদ অলিউল্লাহ, তিনি বহিঃপিন নাটকটা লিখছে, সমাজ জীবনের অন্ধকার দিকটা এখানে প্রকাশ পাইছে। আর লাল সালু হচ্ছে তার প্রথম উপন্যাস, 1948 সালে প্রকাশ, লাল সালুর। লাল সালুর ইংরেজি যে অনুবাদটা, এটা পরীক্ষা আসে, ইম্পর্টেন্ট কিন্তু। নাম কি? নাম হচ্ছে ট্রি উইদাউট রুটস। লাল সালুর ইংরেজি অনুবাদের নাম কি? ট্রি উইদাউট রুটস। তারপর চাঁদের অমাবস্যা এবং কাঁদো নদী কাঁদো, এটা হচ্ছে সৈয়দ অলিউল্লাহর লেখা। ভাই একটু স্লোলি পড়ালে ভালো হতো, ক্যাচ করতে পারতেছি না। বাংলা ক্লাস তো একটু ফাস্ট যাইতেছি। ওকে ঠিক আছে, নেক্সট গুলো আমি স্লোলি আগাবো। এই শীট দিয়ে দিলে তোমরা নিজেও পড়তে পারবা, সমস্যা নেই। এই সেম শীট শীট তোমাদেরকে প্রোভাইড করা হবে। সিকান্দার আবু জাফর, তার ক্ষেত্রে জাস্ট এতটুকুই মনে রাখো যে তিনি সমকাল পত্রিকা সম্পাদনা করেন। এই যে পত্রিকাগুলোর সম্পাদক, এটা আলাদাভাবে তোমাদেরকে একটু পরে আমি পড়াই দিব। ওখানে তোমার আরো কিছু পত্রিকা আছে খুবই ইম্পর্টেন্ট, যেগুলো থেকে বিউপিতে প্রিভিয়াস ইয়ারও কোশ্চেন আসছে, ইন ফিউচারও আসবে। ইনফ্যাক্ট যেহেতু এইগুলা থেকে কোশ্চেন আসে, যে কোন পত্রিকার সম্পাদককে, লিস্টের মধ্যে যে কয়জন আছে ওই কয়জন থেকেই কমন পাবো ইনশাল্লাহ। তো আবু জাফর, তিনি হচ্ছে সমকাল পত্রিকা সম্পাদনা করেন, খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে পারো। আর এখানে আর তেমন কিছু নাই, এটুকুই। নেক্সট স্লাইডে যাই। ওকে।